দ্বিতীয় দিনের মতো সারা দেশে বই বিতরণ, উৎসব না হলেও খুশি শিক্ষার্থীরা। ভাষাঞ্চরে উন্নত পরিবেশে খুশি রোহিঙ্গারা। মালয়েশিয়া যাবার পথে উদ্ধার অনেকেই, খুঁজে পেয়েছেন স্বজন। 24 ঘন্টায় করোনায় আরও 23 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ৭,৫৯৯। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে বই দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতিতে উৎসব না হলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। আনুষ্ঠানিকতা ছাড়াই ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বই নিতে এবার শিক্ষার্থীর সাথে অভিভাবকরাও বিদ্যালয়ে আসছেন। শিক্ষকরা জানান, করোনা প্রতিরোধে এক এক দিন এক এক শ্রেণীর শিক্ষার্থীর হাতে বই দেয়া হচ্ছে। গাজীপুরেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বছরের শুরুতেই বই হাতে পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। নড়াইলে 11,93,000 পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ী পর্যায়ে 1,23,586, মাধ্যমিকে 8,66,230, মাদ্রাসায় 1,75,561, এসএসসি ভোকেশনালে 11,616 ও দাখিল ভোকেশনালে 8,747টি বই বিতরণ করা হবে। নাটোরেও চলছে বই বিতরণ। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হচ্ছে। জেলার সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে নিয়মিতভাবে সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আকন্দ। পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। করোনাকালীন সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী প্রায় 300 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বই ও মাস্ক বিতরণ করেছে আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষকরা। নতুন বই ও মাস্ক পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ভাষাঞ্চরের উন্নত বাসস্থান, পরিবেশ আর অন্যান্য সুবিধায় খুশি কক্সবাজার থেকে স্থানান্তরিত প্রায় 3,000 রোহিঙ্গা। এসব পরিবারের বেশ কয়েকজনকে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তারা এখন ফিরে পেয়েছেন পরিবারের সদস্যদের। নোয়াখালীর ভাষাঞ্চর ঘুরে এসে স্মৃতিমণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভাষাঞ্চর রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র। 4 ডিসেম্বর 1,642 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে এখানে আনা হয়। আবাসন ব্যবস্থা সহ ভাষাঞ্চরের পরিবেশ দেখে খুশি তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছেলে ইউনুসকে নিয়ে নৌবাহিনীর জাহাজে চড়ে সঞ্জিদা ভাষাঞ্চরে আসেন 29 ডিসেম্বর। আর এই ভাষাঞ্চরেই সঞ্জিদা খুঁজে পান তার স্বামী দিন মোহাম্মদকে। 11 মাস বাদে দেখি যে জামাইরে এখন খুব বালা লাগে, খুশি লাগে। যাওয়া দেখি পড়ানালে এদিন থাকিলে মাঝে হজবে যে খুঁজে পাইছো হিয়ানো শুকুরিয়া নি তোরা সরকারে ভেড়াই নিন জান বাঁচাই দিয়ানো শুকুরিয়া। দিন মোহাম্মদ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার। দালালকে দিয়েছিলেন 2,20,000 টাকা। আরো মানুষের লম্বা আছে কিন্তু আর জন্য তো হতা হইলাম, কিন্তু হতা হয়ে হব আননি বর্মাতুন নকাক্কাদা দিয়ে বাসা দিয়ে আর ইকে মারিয়ে হরসর করে দিয়ে আসি বাংলা নিবে দরিয়ে রেডে এসে। আয়াতুল্লাহও যেতে পারেননি মালয়েশিয়া। জানালেন 2,80,000 টাকা দিয়েছিলেন দালালকে। সমুদ্রে নৌকায় ভেসেছেন দীর্ঘদিন, পরে নৌবাহিনী উদ্ধার করে। আমাদের জন্য সহ্য করতে পারে না। আমি যেখানে আছি ওখানে আমাদের আম্মু চলে আসার পরে এখানে আসে একদিন পরে আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। যোগাযোগ ভালো লাগছে। 10 মাস পরে দেখছি তো আমাদের আল্লাহ বাঁচা রাখছে। আমাদের আম্মুর দোয়ার জন্য তো রাখতেছে, যখন আমাদের আল্লাহ বাঁচা রাখছে আমাদের আম্মুর জন্য দেখা করার জন্য ভালো আসছিল দেখছি। আয়াতুল্লাহর ছেলে আরাফাত ও ছোট ভাই ওসমানকে নিয়ে মা আলম বাহার এখন ভাষাঞ্চর পুনর্বাসন কেন্দ্রে। আয়াতুল্লাহকে কাছে পেয়ে খুশি তার পরিবার। 10 মাস মালয়েশিয়া গিয়ে দে হালিয়ানা ভাই এটা আইরে না পাইলাম
তোমরা সুন্দর করে রাখিও দেন আর পাওয়া আর আজ আয়ের খাই এখানে স্থায়ী সব কিছু ভালো, তোমরা এখানে চলে আসো, এখানে বসবাস করতে পারবো এরকম বলছে। সেজন্য তোমরা চলে আসলে আমিও ওখান থেকে এখানে বের হতে পারবো ওরকম বলছে, সেজন্য আমার ভাইয়ের জন্য এখানে চলে আসছি। মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে নৌকায় ভাসতে থাকা ৩০৬ জন রোহিঙ্গার মধ্যে ২৯ জনকে ২ মে এবং বাকি ২৭৭ জনকে ৭ মে উদ্ধার করে নৌবাহিনী। এরপর থেকে নোয়াখালীর ভাসানচরেই আছেন তারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। কোভিড-19-এ ২৪ ঘন্টায় দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে ৭,৫৯৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০১তম দিনে দেশে ৯,৭০১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৮৪ জনের দেহে। শনাক্তের সংখ্যা বেড়ে ৫,১৫,১৮৪। নতুন ৯৬৪ জন সহ সুস্থ হয়েছে ৪,৫৯,৬২০। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৭.০৫%। এ পর্যন্ত সুস্থতার হার ৮৯.21% এবং মৃত্যু হার ১.৪৮%। বিএনপি মহাসচিবকে নেতিবাচক কথা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনূর্ধ্ব ১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, নতুন বছর এলেই সরকারকে হটিয়ে বিএনপি ক্ষমতায় আসার কথা বলে। আসলে তারা একটি তালগোল পাকিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। তাদের হুমকি ধামকির মধ্যেও সরকার এক যুগের মতো সময় ধরে ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। অনুষ্ঠানে খুদে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস। তিনি জানান, রাতে প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন 7 জন। ভোরে মারা যায় ফয়সাল, সজল ও সাগর। ঢাকার গুলশান থানায় কর্মরত বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এসআই কামরুল ইসলামের সিরাজগঞ্জে বাড়িতে থামছে না আর্তনাদ। সিরাজগঞ্জের হরিণা গোপাল বাগবাটি গ্রামের বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল আজিজের 3 ছেলেমেয়ের মধ্যে মেজ সন্তান কামরুল ইসলাম 2014 সাল থেকে এসআই পদে চাকুরি নিয়ে গুলশান থানায় কর্মরত ছিলেন। নিহতের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 30 ডিসেম্বর রাতে উত্তরা মোটরসাইকেল যোগে যাবার পথে বিমানবন্দর এলাকায় কামরুল ইসলাম মারা যাওয়ায় পুরো পরিবারটি এখন শোকে স্তব্ধ। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। পুলিশ জানায়, শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন থেকে গ্রেফতার করা হয়। 26 ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ে যাবার পথে চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে রক্ষা পান। এই ঘটনায় মামলা হলে 27 ডিসেম্বর রাতে হেলপার রশিদ আহমেদকে ছাতকের বুড়াইগাঁও থেকে গ্রেফতার করে পিবিআই। দেশের উত্তর পূর্বাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.7 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস। গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও বিক্রি হচ্ছে বেশি দামে। গাইবান্ধায় ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, নীলফামারীর ডিমলা ও রাজারহাট এবং চুয়াডাঙ্গা অঞ্চলেও শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার, রাজশাহী ও সিরাজগঞ্জে অসহায় ও এতিমদের খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও অর্থ সহায়তা দিয়েছে র্যাব। র্যাব সেবা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শ্রীমঙ্গল এতিমখানায় 120 জন শিশুকে দুপুরের খাদ্য বিতরণ করা হয়। র্যাবের সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে রাজশাহীতে 500 জন শিশুকে খাবার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের সঙ্গলগার প্রায় 2 শতাধিক মাদ্রাসা ছাত্রকে খাদ্য পরিবেশন করা হয়। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। নো মাস্ক নো এন্ট্রি লেখা থাকলেও ডাক্তার ও কর্মচারীরা মাস্ক ছাড়াই রোগীদের সেবা দিচ্ছে।
একমাত্র অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর পড়ে আছে অচল হয়ে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শার্শা উপজেলার প্রায় ৩ লাখ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালটি নিজেই রুগ্ন, ময়লা আবর্জনা ও দুর্গন্ধে টেকা দেয়। করোনা ঝুঁকির মধ্যেই মাস্ক ছাড়াই চলছে কার্যক্রম। আছে জনবল সংকট। জুনিয়র কনসালটেন্ট পদ 10টি পদের মধ্যে সবকটি শূন্য। 10 মেডিকেল অফিসারের পদের মধ্যে আছেন মাত্র 3 জন। একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল। এখানে এত পরিমাণ নোংরা ময়লা, যা মানুষ সুস্থ মানুষ হিসেবে অসুস্থ হয়ে যাচ্ছে। সকাল 9টার সময় এসি হসপিটালে, আমার রোগী এখনো 12:30 একটা বাজে গেছে, এখনো দেখছেন। একটা সুন্দর পরিবেশে, ঠিক আছে, সেইটাই কিনে নেই। রোগীর সাথে যারা আসে তারা অসুস্থই পড়ে। এছাড়া দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগও বন্ধ। দীর্ঘদিন ধরে কিন্তু এই চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ আছে। আমি অলরেডি উপরে জানিয়েছি। গাইনি কনসার্ন থাকলে আমাদের সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য সেবাগুলো জনগণ পাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি। আশা করা যায় এই সব চিকিৎসক আমরা পাব। দ্রুত বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করার দাবি রোগী ও সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আখমারাই বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর চিনি কলের শ্রমিক বিক্ষোভ, ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ। বাংলাদেশকে অনুদান হিসেবে 13 লাখ বাল্ব দিল চীন, বিতরণ করা হবে সারা দেশে। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। গাইবান্ধার রংপুর চিনিকলে আখমারাই বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয়। সকাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে জড়ো হয় শ্রমিকরা। তাদের অভিযোগ, 90 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। যদিও চিনি শিল্প সংস্থা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না। অবিলম্বে ছাঁটাই করাদের পুনর্বহাল এবং আখমারাই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শ্রমিকরা। সরকারি চাকরির যত বিধি আছে সব নিয়ম মেনে এই লোকগুলোকে চাকরি দিছে। প্রায় 10 বছর যাবৎ 12 বছর যাবৎ চাকরি করতেছে। এখন হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত, মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে, এটা আমরা কোনো দিনই আমরা মেনে নেব না। এটা সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং মন গড়া। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইলের সন্তোষে বীর মুক্তিযোদ্ধা হাশেম আলীর উপর হামলা এবং তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাজারের সামনে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। সে সময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই ও সন্তানরা হত্যার উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা হাশেম আলীর উপর হামলা ও তার পরিবারের উপর নির্যাতন চালায়। এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করছেন বক্তারা। রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া ইটভাটা গড়ে তোলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ইটভাটা মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ভাটার সরঞ্জামও জব্দ করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও তাপস পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক AHM রাশেদ, সহকারী পরিচালক নিতারানী দাস সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে 1971 সালে গণহত্যায় শহীদ 54 পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা বিজয় হাজরা। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। সম্মাননা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের উপহার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশালের বাকেরগঞ্জের কামারখালী বাজারে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকালে 500 কম্বল বিতরণ করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বাচ্চু, HM আব্বাস ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে বলেও জানান বক্তারা। নাটোরের বড়াই গ্রামে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষ টিম বড়াল নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। নদীর সীমানা নির্ধারণ সহ অবৈধ দখলমুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে এই দলটি বড়াল নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। CS রেকর্ড মূলে নদীর জায়গা চিহ্নিত করে নদী খনন করা হবে বলে জানান টিমের সদস্যরা। সত্তর শতাংশ তরুণকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কলম ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা জানান। কলম স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বক্তব্য রাখেন। এবার চট্টগ্রাম সংবাদ। চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে 13 লাখ বাল্ব দিয়েছে। চট্টগ্রাম থেকেই সারা দেশে এই বাল্ব বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। চট্টগ্রামের রেডিসন ব্লুতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশকে এই LED বাল্ব দিয়েছে চীন সরকার। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে এই বাল্ব এসে পৌঁছায়। 13 লাখ বাল্ব সারা দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তালিকা তৈরি করেছে। গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সাথে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ LED বাল্ব 13 লক্ষের মতন দিয়েছে, যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নকে করা। অপহরণের 11 মাস পরও উদ্ধার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান অপহৃতের স্বজনরা। বলেন, 2020 সালের 21 ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলার এলাহাবাদের বাসিন্দা মুসলিম উদ্দিন পটিয়া থেকে অপহৃত হন। এই ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত মুসলিম উদ্দিনকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়নি। সংবাদ সম্মেলনে মামলাটি তদন্তের জন্য PBI-কে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়। সে সময় অপহৃত মুসলিম উদ্দিনের বড় ভাই আবু তাহের, স্ত্রী ফরিদা আক্তার এবং ছোট ভাই ও সন্তানরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নগরীর GEC মোড়ে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এজেন্সি BN-এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার। অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের নিউরো ডিসেবিলিটি রিহ্যাব ও স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুতা। কাকড়া সুতা নামে পরিচিত নতুন এই প্লাস্টিক সুতার উৎপাদন হচ্ছে চাঁদপুরে। এর ফলে প্লাস্টিক দূষণ কমার পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা দেখাচ্ছে। নতুন এই সুতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার কারখানা জুই প্লাস্টিক প্রোডাক্টস, সেখানেই তৈরি হচ্ছে প্লাস্টিকের সুতা। শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে কারখানা কর্তৃপক্ষ, প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে সুতা। রোডে গাড়ি মানুষে ফেলিয়ে দেয়, তাগুলা কিছু লোক টোকে এগুলো দোকানদার কাছে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা আনি। বাছিয়েছি, পরিষ্কার করলে আমরা মেশিনে কাটিং করে এগুলো ওয়াশ করে 2 প্যাকেট করে এগুলো আমরা মাঠের বাইরে নিয়ে শুকাই এগুলো আমরা আবার ঢাকা দিয়ে বা অন্য রাষ্ট্র দিয়ে সাপ্লাই করি। প্লাস্টিক সুতা বানায় আর কি, এগুলা বিভিন্ন জায়গায় মার্কেটে সেল দেওয়া হয়, খুব ভালো আছে, ভালো চলে। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে কাকড়া সুতা তৈরি করায় শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে। কাকড়া সুতা চাঁদপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে। উৎপাদন বাড়াতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা।
প্লাস্টিক দ্রব্য, যে দ্রব্যটা শহর অঞ্চলে থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ করত, ড্রেন বা বর্জ্য হিসেবে ব্যবহার হইতো, সেই বর্জ্যটাকে আমি এনে প্রক্রিয়াজাত করে আমি সুতা তৈরি করে মার্কেটে বিক্রি করি। পরিবেশ বান্ধব কাজে সহায়তা দিতে চায় বিসিক। যদি বিসিকের আওতায় আসতে চায়, নিবন্ধিত হতে চায়, আমরা বিসিক তাকে নিবন্ধন দেব। নিবন্ধন দিয়ে তার প্রতিষ্ঠানটার পণ্য বিপণনে সহযোগিতা প্রদান করব। পরিবেশ রক্ষায় সারা দেশে কাঁকড়া সুতা ছড়িয়ে দিতে পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। রত্নজামান, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দ্বিতীয় দিনের মতো সারা দেশে বই বিতরণ, উৎসব না হলেও খুশি শিক্ষার্থীরা। ভাষাঞ্চলে উন্নত পরিবেশে খুশি রোহিঙ্গারা, মালয়েশিয়া যাবার পথে উদ্ধার অনেকে, খুঁজে পেয়েছে স্বজন। 24 ঘন্টায় করোনায় আরও 23 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ৭,৫৯৯। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।